হরে কৃষ্ণ, প্রিয় মিত্রবৃন্দ। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল রয় বিদ্যাপীঠ একাডেমিতে। আমি বিধান রায়। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের শেখাবো দশম শ্রেণীর গণিত পাঠ্য বইটিকে, অর্থাৎ দশম শ্রেণীর অঙ্ক অঙ্ককে। আমি জানি আমার অনেক বন্ধু বান্ধবীর কাছে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর গণিতে কঠিন বলে মনে হয়, কারণ শুধু টিউশন বা স্কুলে গিয়ে অঙ্ক স্যার করে দিল আর আপনারা তুলে নিয়ে চলে আসলেন। এভাবে অঙ্ককে শেখা যায় না, এভাবে অঙ্ককে ভালোবাসতে শেখা যায় না। অঙ্ককে ভালোবাসতে গেলে সঠিক পদ্ধতি এবং সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়মে শিখতে হয়। আজ আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি আপনাদের এমনভাবে শেখাবো, এমনভাবে বোঝাবো অঙ্ককে, যাতে আপনারা অঙ্ক শুধু করতেই পারবেন এমনই নয়, অঙ্ককে ভালোবাসতেও শিখে যাবেন। এটা আমার প্রতিজ্ঞা আপনাদের কাছে। এই বছরের যেহেতু 2 মাস 2 দিন, 3 দিন 4 দিন 10 দিন অতিক্রম করে চলে গেছি, আমি 2 দিন ভিডিও বানাইনি, আজ বানাচ্ছি। তো আমি প্রথম চ্যাপ্টার থেকে শুরু না করে গণিত বইটির দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে সরল সুদ কষা, সেখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করি আজকের সরল সুদ কষা। প্রথমে আমি নামটা লিখবো এখানে, সরল সুদ কষা। সরল সুদ কষা। বন্ধুগণ, আমরা যে কোনো জিনিস শিখি এই পৃথিবীতে, শিখি কেন? আচ্ছা, শেখার কারণটা কি? শেখার কারণ হচ্ছে এটাই, এই পৃথিবীতে, এই জাগতিক জগতে, জড়জগতে আমরা কি ভালোভাবে বাঁচবো, মানে আমাদের এই জগতে কাজে লাগবে। শেখা মানেই আমাদের জীবনকে সহজ, আমাদের জীবনে চলার পথটাকে সহজ করে দেবে। এই কারণে আমরা শিখি। তো ঠিক আমাদের দশম শ্রেণীতে যে সরল সুদ কষা অধ্যায়টি দেওয়া হয়েছে, তাহলে কি এটা শিখলে কি আমাদের জীবনে কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে। অর্থাৎ যা কিছু আমরা শিখবো এই পৃথিবীতে, সবই আমাদের জীবনের চলার পথে কাজে লাগবে। যদি সব সরি যদি সবকিছুই জীবনের কাজে লাগে, জীবনে চলার পথে কাজে লাগে, আমাদের নিজেদের কাজে লাগে, তাহলে সরল সুদ কষা বিষয়টি অবশ্যই নিজেদের কাজে লাগবে, অর্থাৎ বাস্তব জীবনে কাজে লাগবে। তো বাস্তব কিছু উদাহরণের মাধ্যমেই আমরা এই চ্যাপ্টারটিকে শুরু করছি। সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, যে বইটি বানানো হয়েছে, এখানে যে অধ্যায়টি লেখা হয়েছে, যে বইটির মধ্যে যে গল্পটি লেখা হয়েছে, এটা শুধু গল্প নয়, এটাই বাস্তবতা দেহে দিয়ে এখানে বোঝানো হয়েছে। গল্প, এটা গল্প মনে করবেন না, এটা শুধু গল্প নয়, ওটা বাস্তব। বাস্তব জগতের সাথে সম্পর্ক করে সরল সূক্ষ্মসাকে বোঝানো হয়েছে এখানে। তো ওই গল্পটাই আমরা নিচ্ছি, ওই গল্পটার মাধ্যমেই, ওটার দিয়েই আমরা এটাতে আগাবো। এখানে বলেছিল যে স্কুলের অনেকগুলো ছাত্র আছে, তারা একদিন কি করেছে, একটা অ্যাকাউন্ট খুলেছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, এবং তাদের মধ্যে কারো একজন দাদার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এবং সেই অ্যাকাউন্টে 800 টাকা ছিল। তোমাদের মধ্যে মনে করে তো আমাদের, আপনাদেরই, সরি তোমাদের বলছি না, আপনাকে আমি আপনাদেরই বলে আপনাদের বলবো, আপনি করেই বলবো আপনাদের, আপনাদের আপনাদেরই মধ্যে মনে করেন আপনারা সবাই এখন স্কুলের, আপনারা মনে করেন আপনাদের স্কুলের, আপনি ক্লাস 10-এর স্টুডেন্ট, আপনারা সবাই ছাত্র, এখন ক্লাস 10-এর দশম শ্রেণীর ছাত্র, আপনারা দশম শ্রেণীর ছাত্র, ছাত্র বা ছাত্রী, ছাত্র শুধু বলছি, ছাত্রীদেরকে বলবে, ছাত্রী তো বলে ফেললাম, ছাত্র ছাত্রী, আপনারা এখন দশম শ্রেণীর ছাত্র ছাত্রী। এখানে গল্পটি যে বলা হয়েছে, আপনারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, এবং আপনারা একদিন হঠাৎ করে কি বলছেন, অ্যাকাউন্ট খুলে ফেলছেন, ব্যাংক অ্যাকাউন্ট। কি খুলে ফেলছেন? ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন। ব্যাংক অ্যাকাউন্ট,
এবং আপনাদের মধ্যে একজনের দাদার কথা বলা হয়েছে এখানে, দাদার কথা বলা হয়েছে বইটাতে, দাদার, দাদার কি একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা ছিল, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল, দাদার একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা ছিল, এবং সেখানে সেই অ্যাকাউন্টে দাদার কত টাকা ছিল? 800 টাকা ছিল, 800 টাকা ছিল, দাদার 800 টাকা অ্যাকাউন্টে ছিল, দাদার 800 টাকা অ্যাকাউন্টে ছিল। এখানে লাল কালি দিয়ে লেখা আছে, দেখো, যে 1 বছর পরে দাদার পাস বইয়ে দেখছি 800 টাকা বেড়ে গিয়ে 832 টাকা হয়েছে। 1 বছর পর, সময়টা এখানে মনে রাখবেন, সময়টা কত ছিল? সময়টার কথা কত বললো? সময়টার কথা বললো 1 বছর। সময়টা কত? 1 বছর। সময়টা কত দিয়েছে? 1 বছর। প্রথম যেদিন অ্যাকাউন্টটা খুলে সেদিন দেখছে যে অ্যাকাউন্টে কত টাকা ঢোকা, কত টাকা পড়েছিল, জমা করেছিল 800 টাকা। 1 বছর পর দেখা যাচ্ছে যে সেই অ্যাকাউন্টে কত টাকা হয়েছে? 832 টাকায়। 1 বছর পর, 1 বছর পর কত হলো? 832 টাকা। 1 বছর পর কত হলো? 832 টাকা। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্যাংকে ছিল 800 টাকা, ব্যাংকে জমা করা ছিল 800 টাকা, কিন্তু 1 বছর পর তা বেড়ে গিয়ে হলো কত? 832 টাকা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 832, অর্থাৎ 800 টাকা থেকে 32 টাকা বেশি হয়েছে, অর্থাৎ -800 টাকা সমান সমান কত আসবে? 32 টাকা। এই যে 32 টাকা, এই 32 টাকা কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। এই 32 টাকা কি হয়েছে? অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত হয়েছে। এই 32 টাকা অতিরিক্ত হয়েছে। এই যে অতিরিক্ত 32 টাকা, 800 টাকা থেকে 1 বছর পর ব্যাংক, ব্যাংক কিন্তু এখানে ব্যাংক 32 টাকা দিয়েছে, অতিরিক্ত 32 টাকা দিয়েছে। কাকে? দাদাকে। দাদাকে 32 টাকা বেশি দিয়েছে ব্যাংক। এই অতিরিক্ত টাকাটাকেই বলা হবে সুদ। এই অতিরিক্ত টাকাটাই হলো কি? সুদ। এই অতিরিক্ত টাকাটা কি? সুদ। তো ক্লিয়ার? 1 বছর পর দাদার অ্যাকাউন্টে সুদ হলো কত? 32 টাকা। ব্যাংক দাদাকে কি সহজ সরল ভাবে কি 800 টাকা থেকে 32 টাকা দিয়েছে, এরকম সুদকে বলবো আমরা কি? সরল সুদ। ওকে, বোঝা গেল সুদটা কি? আচ্ছা ঠিক আছে, ব্যাংকের কথাটা ছেড়ে দেন, একটা বাস্তব আর একটা উদাহরণে চলে আসি। মনে করেন আপনাদের মধ্যে একজন বন্ধুর কাছে অনেক টাকা আছে, আর আপনাদের মধ্যে একজনের টাকা নেই, সে গরিব, তার হঠাৎ করে একদিন টাকার প্রয়োজন পড়ে গেছে। সে বলছে, যার কাছে বেশি টাকা আছে তার কাছে বলছে, বন্ধু কিছু টাকা দে, কয়েকদিনের জন্য দে, আমি তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। যে টাকা দিচ্ছে সে বলছে, শুধু যে টাকাটা দিব ওটাই ফেরত দিবি না থেকে কিছু বেশি দিবি? বন্ধু বলছে, যে টাকা নিবে সে বলছে, ঠিক আছে, যেহেতু টাকার প্রয়োজন আমার এখন, তো কিছু টাকা যেটা প্রয়োজন সেটা দে, যখন ফেরত দেবো তোকে আমি 10-20 টাকা বেশি দিয়ে দেবো। এই যে 10-20 টাকা বেশি চাইলো বন্ধু, এটাই হচ্ছে সুদ। এটাকেই বলা হয় কি? সুদ। ক্লিয়ার? তো এখানে এই বিষয়টার মধ্যে দেখি যে প্রথমে ব্যাংকে টাকা ছিল 800 টাকা, তা বেড়ে গিয়ে, বেড়ে গিয়ে হয়েছে, বেড়ে গিয়ে হলো 832 টাকা। তো আসল যেটা টাকা, আসল টাকাটা কত? আসল টাকাটা হচ্ছে 800। তাহলে এই 800 টাকাটা হলো কি? আসল, আসল 800 টাকা হলো কি? আসল টাকা। এবং এইখান থেকে যে 32 টাকা বেশি হয়েছে, মানে যে সুদটা হয়েছে, যে 32 টাকাটা বেশি, যে 32 টাকা হয়েছে, 32 টাকা যে এখানে বেশি দেখা যাচ্ছে, সেটা হলো কি? সুদ। সেটা হলো সুদ।
অর্থাৎ এই 832টাকে বলা হয় কি সুদ আসল। সুদ আসল। 832টাকে আমরা কি বলবো? সুদ আসল। অর্থাৎ সুদ এবং আসল যেখানে এক জায়গায় থাকে সেটাকেই বলবো আমরা সুদ আসল। ইংরেজিতে একে বলা হয় প্রিন্সিপাল। ইংরেজিতে একে বলা হয় কি প্রিন্সিপাল বা আসল। এবং সুদাসল বা সবৃদ্ধিমূলও বলা হয়। সুদাসল বা সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল। সবৃদ্ধি মূল বা সুদাসল। এটাকে বলা হয় ইন্টারেস্ট। এটাকে বলা হবে কি ইন্টারেস্ট। সবৃদ্ধি মূলটাকে বলা হয় অ্যামাউন্ট। সবৃদ্ধি মূলটা কি বলা হবে অ্যামাউন্ট, এবং আসলটাকে বলা হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল বানানটা প্রিন্সিপাল। প্রিন্সিপাল এটা কিন্তু মনে রাখবেন, প্রিন্সিপালের পিটা কিন্তু কাজে লাগবে পরে। ঠিক আছে। এবং সুদ যেটা আছে, সুদ কোথায় গেল? সুদকে ইংরেজিতে কি বলা হয়? ইন্টারেস্ট। সুদকে কি বলা হয়? ইন্টারেস্ট। INTEREST। সুদকে বলা হয় ইন্টারেস্ট। এখান থেকে আমাদের লাগবে আই, পরে কিন্তু কাজে লাগবে, মনে রাখবেন। এটা পি, এখান থেকে প্রিন্সিপাল থেকে পি লাগবে, ইন্টারেস্ট থেকে আই লাগবে। এবং সময়, সময়কে বলা হয় কি ইংরেজিতে বলা হয় টাইম। টাইম, এখান থেকে লাগবে আমাদের টি, অর্থাৎ PTI। আর কিছুক্ষণ পরে চলে আসবে আর একটা টার্ম, সেটা হচ্ছে সুদের হার, যেটাকে বলা হয় রেট। তো এখানে বোঝা গেল যে সবৃদ্ধিমূল কি, আসল কি, এবং সুদ কি, এবং সময় কি। সময় হলো 1 বছর। 1 বছরের জন্য 800 টাকা ব্যাংকে ছিল, 1 বছর পর হলো 832 টাকা, অর্থাৎ 32 টাকা হলো কি সুদ। ওকে, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিই। এটাই বাস্তব উদাহরণ, এটাই বাস্তব উদাহরণ। সুদ। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে শুধু কি আপনি এমনি টাকাটা দিয়ে দিবেন? অবশ্যই ব্যাংক আপনার টাকাটা ইউজ করবে, বিজনেস করবে সেই টাকা দিয়ে, এবং তাই বলে তার জন্যই আপনাকে কি ব্যাংক বেশি টাকা দেয়। তো আসল কাকে বলে, সময় কি, আসল কি, সময় কি, এবং সুদ কি, এই জিনিসটা আমরা একটু ভাষায় লিখবো। আমরা খাতায়, আপনারা খাতায় লিখেন, লিখেন। তো আসল, আসল কাকে বলে? আসল বা মূলধন। মূলধন, আসল বা মূলধন কি? লেখা আছে যে যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা গচ্ছিত রাখা হয়। যত টাকা ধার দেওয়া বা নেওয়া বা গচ্ছিত রাখা হয়। যত টাকা ধার দেওয়া বা নেওয়া, যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা অথবা গচ্ছিত, গচ্ছিত রাখা হয়, তাকেই বলা হয় আসল। তাহলে আসলটা কি? আসল হলো যত টাকা ধার দেওয়া, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয়, অথবা গচ্ছিত রাখা হয়। যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়, সেটা হলো কি আসল। মনে রাখবেন কিন্তু ভালো মতো, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় অথবা গচ্ছিত রাখা হয়, সেটাই আসল। আসল কি? যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয়, সেটাই আসল। মনে রাখবেন, আসল কি? যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয়। এটা খাতায় লিখে নোট করে রাখেন, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় সেটা হলো আসল। এবং সময় কি? সময় কি? এটা কালিটা চেঞ্জ করে দিই। সময় হলো কি? সময় কি? সময় হলো
যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া বা গচ্ছিত রাখা হয়, এখানে ওইটাই শব্দটাকেও যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া অথবা অথবা গচ্ছিত রাখা হয়। যত সময়ের জন্য যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়, সেটাই হলো সময়। সময়টা কি বলবো? যত সময়ের জন্য ধার দেওয়া হয় বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়, সেটাই হলো সময়। এবার জানবো আমরা সুদ কি। সুদ উত্তমর্ণ উত্তমর্ণের বা পাওনাদারের অথবা সাময়িকভাবে উত্তমর্ণের বা পাওনাদারের অথবা সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত মূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যই সুদ। উত্তমর্ণের বা পাওনাদারের অর্থ লিখো, খাতায় লোড করেন। উত্তমর্ণ উত্তমর্ণের বা পাওনাদারের উত্তমর্ণের বা পাওনাদারের অর্থ। উত্তমর্ণ সময় জিনিসটা এখন বোঝাবো, উত্তমর্ণ শব্দটা কি জিনিস। উত্তমর্ণের বা পাওনাদারের অর্থ অর্থ সাময়িকভাবে ব্যবহার করার সাময়িকভাবে ব্যবহার ব্যবহার করার করার জন্য ব্যবহার করার জন্য সরি, ব্যবহার করার অধিকারের স্বার্থে ব্যবহার করার অধিকারের স্বার্থে ব্যবহার করার অধিকারের স্বার্থে অধিকারের স্বার্থে অধিকারের অধিকারের বদলে, সরি অধিকারের বদলে বলা আছে, অধিকারের বদলে শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য কিছু অতিরিক্ত অতিরিক্ত অর্থমূল্য অর্থমূল্য কিছু অতিরিক্ত অর্থমূল্য দিয়ে থাকেন, অর্থমূল্য তাকে দিয়ে থাকেন। আগে বলতে কাকে? পাওনাদারকে। অর্থমূল্য অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, দিয়ে থাকেন। এই অর্থমূল্য কি? এই অর্থমূল্যই হলো সুদ। এই অর্থমূল্য হলো কি? সুদ। আপনারা নোট করেন। সুদ কি? উত্তমর্ণের বা পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যই হলো সুদ। এই যে শর্ত, এখানে কথাটা বলা হয় যে শর্ত, এই শর্তটা হলো
শতকরা। এই শর্তটাই পড়ে দাঁড়াবে কি শতকরা আকারে, যে পার্সেন্ট, কত পার্সেন্ট হারে সুদ দিলে, সরি, এই শর্তটাই দাঁড়াবে কি পড়ে কি পার্সেন্টেজ হারে অর্থাৎ শতকরা হারে। যে শর্তটা এরকম হবে যে আপনি কত পার্সেন্ট হারে আমাকে সুদ দেবেন, যে আপনি আমার কাছে এতগুলো টাকা নেবেন, আপনি কত পার্সেন্ট আমাকে সুদ দিবেন, এত টাকার এত পার্সেন্ট সুদ, এত টাকার এত পার্সেন্ট হারে সুদ আমি নেব, তার বদলে আমি আপনাকে টাকা দিব। এটাই হলো শর্ত, পরে জানবো কিছুক্ষণের মধ্যে। তাহলে উত্তমর্ণ আর অধমর্ণ। উত্তমর্ণ হলো তিনি যে টাকা ধার দেন, এবং অধমর্ণ হলো তিনি যিনি টাকা ধার নেন। অর্থাৎ উত্তম মানে যে খুবই ভালো, এবং অধম যে ভালো নয়। অর্থাৎ অধমর্ণ মানে যে আর্থিকভাবে দুর্বল, উত্তমর্ণ মানে আর্থিকভাবে সবল। তো উত্তমর্ণ এবং অধমর্ণ বিষয়টা জানা গেল। যখন আপনার কাছ থেকে ব্যাংক টাকা নেবে, যখন আপনার কাছ থেকে ব্যাংক টাকা নেবে, তখন ব্যাংক হয়ে গেল অধমর্ণ, এবং আপনি যখন ব্যাংক থেকে টাকা নেবেন তখন আপনি হয়ে যাবেন কি অধমর্ণ। কখনো কখনো ব্যাংকও অধমর্ণ হয়, আবার কখনো কখনো ব্যাংক হয় উত্তমর্ণ হয়। উত্তমর্ণ তখনই হবে যখন ব্যাংক আপনাকে টাকা দিবে। ব্যাংক যখন উত্তমর্ণ হবে তখন যখন ব্যাংক আপনাকে টাকা দেবে, এবং ব্যাংক অধমর্ণ হবে তখন, ব্যাংক হোক বা কোনো গোষ্ঠী হোক তখনই, বা গোষ্ঠী হোক বা কোনো সংঘ হোক বা কোনো প্রতিষ্ঠান হোক, যখনই আপনাকে টাকা ধার দেবে তখন তিনি হবে কি উত্তমর্ণ। এবং যখন আপনি ওদের অন্য কাজ ওনাদের ওই সেই সব জায়গা থেকে টাকা ধার নেবেন তখন আপনি হয়ে যাবেন অধমর্ণ এবং অন্যরা হয়ে যাবেন কি উত্তমর্ণ। ওকে, ক্লিয়ার? আমি মুছে দিলাম, আপনারা নোট করেন, ভিডিওটাকে পজ করেন। আজকে শুধু বেসিক বেসিক আলোচনা হবে, পরে সমস্যা যাব। আজকে বেসিক গুলো যদি ক্লিয়ার না হয়, সাধারণ যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কি ভিতরে কিছুই বুঝতে পারবো না অঙ্কগুলোর। এই বেসিকটাই বিশেষ দরকার, সাধারণ কনসেপ্টটাই। তো এখানে দেখা আছে ওই ব্যাংকে 500 টাকা রেখেছি আমি, মানে আপনাদের মধ্যে কেউ একজন ব্যাংকে 500 টাকা রেখেছেন। আপনারা তো অ্যাকাউন্ট খুলছিলেন কি নাকি বললাম, তো আপনারা কি করলেন, একদিন 500 টাকা রেখে দিলেন ব্যাংকে, 500 টাকা রাখলেন জমা, 500 টাকা জমা রাখলেন ওই অ্যাকাউন্টে, রেখেছি। কিন্তু আমার বন্ধু সজল ব্যাংকে 300 টাকা রেখেছে, এবং আপনাদের মধ্যে কেউ একজন নামে সজল নামে, বা আপনার বন্ধু হতে পারে সজল। কত টাকা রেখেছে? 300 টাকা রেখেছে। সজল কি কত টাকা রেখেছে? 300 টাকা রেখেছে। আপনি রেখেছেন 500 টাকা, সজল রেখেছে 300 টাকা। ঠিক আছে, 1 বছর পর, সময়টা কত? 1 বছর পর, 1 বছর পর, 1 বছর পর টাকা, 1 বছর পর 500 টাকা বেড়ে গিয়ে হয়েছে 520 টাকা, এবং সজলের 300 টাকা বেড়ে গিয়ে হয়ে গেছে কত? 312 টাকা। 1 বছর পর দেখা গেল যে আপনার টাকাটা কত হয়েছে? আপনার টাকাটা হয়েছে 520 টাকা, এবং সজলের 300 টাকা বেড়ে গিয়ে হয়েছে 312 টাকা। তাহলে এখানে আপনার সুদ কত, আর আপনার বন্ধু সজলের সুদ কত? এখানে আসল হলো 500 টাকা, সুদ হলো কত? সুদ হলো এটা সুদ, এবং আসল হলো কি 500 টাকা, মাইনাস করলে কত হবে? 20 টাকা সুদ আপনার। আপনার 20 টাকা সুদ, আপনার বন্ধুর টোটাল সুদ আসল কত? সুদ আসল কত হয়েছে? 312 টাকা হয়েছে, এবং আসল ছিল 300 টাকা। তাহলে আপনার বন্ধু সজলের সুদ হয়েছে 12 টাকা। আপনার 20 টাকা, আপনার বন্ধু সজলের 12 টাকা। ঠিক আছে, 1 বছরে আমি সুদ পেলাম, আপনি সুদ পেলেন 20 টাকা, এবং বা আপনার বন্ধু সজল করে সুদ পেল 12 টাকা। ঠিক আছে, এখানে এই জিনিসটা জানাতে চাই আমি, যে আপনার আপনারা দুজনেই একটাই ব্যাংকে টাকা রেখেছেন, একই ব্যাংকে টাকা রেখেছেন, একই সময়ের জন্য টাকা রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 20 টাকা পাচ্ছেন, আপনার বন্ধু 12 টাকা পাচ্ছে। তো এই যে সুদ, এই সুদটা
ডিপেন্ড করে আপনার আসলের উপর। আপনি আপনার বন্ধু থেকে বেশি টাকা পেয়েছেন, তাই আপনি আপনার বন্ধু থেকে বেশি টাকা পেয়েছেন কারণ আপনার যে আসল সেটা আপনার বন্ধু থেকে বেশি ছিল। আপনার বন্ধু ছিল 300 টাকা, আপনার ছিল 500 টাকা। অবভিয়াসলি আপনি বেশি টাকা জমা করেছেন, তাই আপনার সুদও বেশি হয়েছে। অর্থাৎ এখানে এই যে এই কথাটাই বলতে চাই যে একই সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখে আলাদা আলাদা সুদ পাওয়ার কারণ হচ্ছে, একই সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখে আলাদা আলাদা সুদ পাওয়ার কারণ হলো আসল আসলের উপর নির্ভর করে। আসল যদি কম হয় তাহলে আপনার সুদও কম হবে, এবং আসল যদি বেশি হয় তাহলে আপনার সুদটাও কি হবে, বেশি হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট পেজ। ওই ব্যাংকে যে কোনো টাকা জমা রাখলে কত টাকা সুদ পাবো, কিভাবে সহজে হিসাব করব? ওই ব্যাংকে কত টাকা জমা রাখবো, যে কোনো টাকা জমা রাখলে কত টাকা সুদ পাবো, এটা ডিপেন্ড করবে ওই ব্যাংকের সুদের হারের উপর। ওই ব্যাংকের সুদের হারের উপর ডিপেন্ড করবে। তাহলে সুদের হারটা কি? সুদের হারটা হলো ওটাই যে প্রথমে দেখা গেল যে কি 500 টাকা আপনি রেখেছিলেন, যেটা আপনার 1 বছর পর 520 টাকাতে পরিণত হয়েছিল, এবং আপনার বন্ধু 300 টাকা রেখেছিল এবং সেই টাকাটা 312 টাকায় পরিণত হয়েছিল। এখানে আসল ছিল 500 টাকা এবং আপনার বন্ধুর ছিল 300 টাকা। সুদ হলো কত টাকা? সুদ হলো -500 হবে, কারণ আসল 500 টাকা হলে সুদ আসল থেকে 500 টাকা মাইনাস করলে আমরা কি পাবো? শুধু সুদটা পাবো। এখান থেকে 300 টাকা মাইনাস করে দিলে আমরা কি পাবো? শুধু সুদটা পাবো। এখানে 20 টাকা সুদ, এখানে 12 টাকা সুদ। এই যে টাকাটা বাড়লো, 20 টাকা বাড়লো বা 12 টাকা বাড়লো, এটা কিসের উপর ডিপেন্ড করলে বাড়লো? সুদের হারের উপর ডিপেন্ড করলে, সুদের হারের উপর ডিপেন্ড করে আপনাদের টাকাটা বেড়েছে। 500 টাকা থেকে 520 টাকা পরিণত হয়েছে। তাহলে সুদের হারটা কি? ওই ব্যাংকে, যে ব্যাংকে আপনারা 60 টাকাটা জমা রাখছিলেন, ওই ব্যাংকের সুদের হারটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা বার করতে পারবো কত টাকা রাখলে আমরা কত টাকা সুদ পাবো। চলো তাহলে এবার সুদের হারটা নির্ণয় করি। ওই ব্যাংকের সুদের হারটা নির্ণয় করি। সুদের হারটা নির্ণয় করবো। এবার সুদের হার কি জিনিস? সুদের হার হলো যে কোনো ব্যাংকে 1 বছরের জন্য 100 টাকা রাখলে 100 টাকায় যে পরিমাণ সুদ দেবে সেটাই হলো কি সুদের হার। অর্থাৎ 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেবে সেটাই হলো সুদের হার। 100 টাকায় 1 বছর, 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেয় সেটাই হলো শতকরা, বার্ষিক শতকরা সুদের হার। কমপ্লিট। 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেয় তাই বার্ষিক শতকরা সুদের হার। ওকে, 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেয় তাই বার্ষিক শতকরা সুদের হার। 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেয় সেটাকেই বলবো আমরা কি বার্ষিক শতকরা সুদের হার। অর্থাৎ তাহলে 500 টাকা 520 টাকায় পরিণত হয়েছে। 500 টাকা 520 টাকায় পরিণত হয়েছে। তাহলে ওই ব্যাংকের সুদের হারটা নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করব? যে 500 টাকা 520 টাকায় পরিণত হয়েছে, তাহলে সুদের হার কত? তাহলে 500 টাকা 520 টাকা পরিণত হলে 100 টাকা 100 কত টাকায় পরিণত হবে সেটা যদি বের করতে পারি, ওই অনুসারে 500 টাকা 520 টাকায় পরিণত হয়েছে, এই শর্তানুসারে 100 টাকায় কত টাকা
সুদ দেবে সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের বার্ষিক শতকরা সুদের হারটা কি বেরিয়ে পড়বে। তাহলে এবার আমরা করব এভাবে যে 500 টাকার এক বছরের সুদ 20 টাকা, 20 টাকা। এবার আমরা 1 টাকার এক বছরের সুদ বের করব। 1 টাকার এক বছরের সুদ সুদ কত হবে? অবশ্যই কম হবে, কম মানে ভাগ। 500 টাকার এক বছরের সুদ 20 টাকা হলে এক বছরের 1 টাকার এক বছরের সুদ অবশ্যই কম টাকা হবে, কম মানে ভাগ। আমরা 1 টাকার এক বছরের সুদ, 1 টাকার সুদটা কেন বের করছি? যদি আমরা 1 টাকার সুদটা না বের করি, 1 টাকার সুদটা যদি না বের করতে পারি তাহলে আমরা 100 টাকার এক বছরের সুদ বের করতে পারবো না। 500 টাকার এক বছরের সুদ 20 টাকা হলো সেটা মানলাম, কিন্তু 100 টাকা সুদ বের করার জন্য আমাদের কি করতে হবে? 1 টাকার সুদটা বের করতেই হবে। যেমন 5টা কলমের দাম যদি 20 টাকা হয় তাহলে 10টা কলমের দাম কত হবে? এটা বের করতে গেলে আমাদের কি আগে একটা কলমের দাম বের করতেই হবে। বোঝা গেছে? এটার জন্য আমরা কি 1 টাকার সুদটা বের করলাম। 1 টাকার সুদ এক বছরে কত টাকা হবে? 20 টাকা হবে। 20/500 টাকা হবে, কারণ 1 টাকার এক বছরের সুদ কি হবে? কম। তাহলে 100 টাকার এক বছরের সুদ বেশি হবে না কম হবে? এবার কার উপর ডিপেন্ড করে এটা হবে? কার উপর? 100 টাকার এক বছরের সুদ কি হবে? বেশি হবে। কার থেকে বেশি হবে? 1 টাকার এক বছরের সুদের থেকে কি হবে? বেশি হবে। বেশি মানে কি? গুণ। তাহলে কি হবে? গুণ সবসময় কি উপরে হয়। 20 × 100 বাই নিচে কত ছিল? 500। ওকে, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 4 5 কি হবে? 20 টাকা সমান সমান 4 টাকা। তাহলে ওই ব্যাংকের 500 টাকার ওই ব্যাংকে কি ওই ব্যাংকের সুদের হার কত ছিল? যে ওই ব্যাংকের সুদের হার কত ছিল কি করে বের হবে? কারণ আমরা কি জানি ওই ব্যাংকের সুদের হার কত ছিল? 4% হবে। ওই ব্যাংকের কি সুদের হার কত ছিল? 4%। কেন এই 4 টাকাটাই 4% কেন পরিণত হলো? কারণ আমরা এখানে পড়লাম যে 100 টাকার এক বছরে যে পরিমাণ সুদ দেয় সেটাই হলো কি বার্ষিক শতকরা সুদের হার। 100 টাকার এক বছরে যে পরিমাণ সুদ দেয় তাই কি বার্ষিক শতকরা সুদের হার। তাহলে আমরা কি বের করলাম? 500 টাকার এক বছরের সুদ 20 টাকা, 1 টাকার এক বছরের সুদ এত টাকা, এবং 100 টাকার এক বছরের সুদ হবে 4 টাকা। এই শর্তানুসারে এই অনুযায়ী যে 500 টাকার এক বছরের সুদ 20 টাকা হলে 100 টাকার এক বছরের সুদ কত হচ্ছে? 4 টাকা হচ্ছে। এই 4 টাকাটাই হবে কি হবে? বার্ষিক শতকরা সুদের হার। কেন হচ্ছে? এই কারণে হচ্ছে যে 100 টাকার এক বছরের সুদের হার, 100 টাকার এক বছরে যে পরিমাণ সুদ দেয় সেটাই হলো কি বার্ষিক শতকরা সুদের হার। অর্থাৎ সুতরাং ওই ব্যাংকের সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার 4%। ওকে, 4% মানে হলো 100 টাকায় 4 টাকা, 100 টাকার এক বছরের সুদ 4 টাকা। অর্থাৎ ওই ব্যাংকে 4% শতকরা বার্ষিক সুদের হারে যদি আমরা 500 টাকা রাখি তাহলে এক বছর পর আমরা সুদ পাবো 20 টাকা। ওকে, তো এটা ক্লিয়ার? তাহলে আরেকজন যা বন্ধু সজল নামে যে 300 টাকা রেখেছিল ওই ব্যাংকেই
ওই ব্যাংকে, এই ব্যাংকের আমরা টাকাটা, এই ব্যাংকের সুদটা কত নির্ণয় করলাম? 4% সুদ, 4% সুদ দেয়, 4% সুদ দেয়। আপনি 500 টাকা জমা রাখলেন বা 1000 টাকা জমা রাখেন বা 10,000 টাকা জমা রাখেন, কত টাকা সুদ দেয় ব্যাংক? 4%। ওই ব্যাংক 4% সুদ দেয়, 4% সুদ দেয়। তো আপনার বন্ধু সজল 300 টাকা রেখেছিল, আপনার বন্ধু সজল কত টাকা রেখেছিল? 300 টাকা রেখেছিল। তাহলে 300 টাকা কত টাকায় পরিণত হয়েছে? 12 টাকায় পরিণত হয়েছে। 300 টাকা কত টাকায় পরিণত হয়েছে? 12 টাকায় পরিণত হয়েছে। তাহলে ওই একই ব্যাংকে টাকা রাখা ছিল, তাহলে ওই ওই 300 টাকার জন্য কি সুদের হারটা 4% আসবে, না কম আসবে, না বেশি আসবে? চলো এবার নির্ণয় করে দেখি। একই ব্যাংকে কিন্তু আমরা নির্ণয় করলাম কি, ওই ব্যাংকের সুদের হার কত? 4%। 500 টাকার জন্য। এবার 300 টাকার জন্য বের করে দেখি। 300 টাকার 1 বছরের সুদ কত? 300 টাকায় 1 বছরে কত টাকা সুদ দিয়েছিল? 12 টাকা। তাহলে 12 টাকা। 300 টাকার 1 বছরের সুদ কত টাকা? 12 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। এবং 100 টাকার 1 বছরের সুদ কেন বের করি? 100 টাকার 1 বছরের সুদ কম বেশি হবে না কম হবে? বেশি হবে। কার থেকে? 1 টাকার 1 বছরের সুদের থেকে। বেশি মানে কি? গুণ ইন্টু 100। এই দুইটা শূন্য কেটে গেল, 3 4 12। এরও কি আসলো? 4 টাকা আসলো। এর জন্য কি আসলো? 4 টাকা। সেম। তাহলে ওই ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত? 4%। আসতেই হবে 4%, কেননা একই ব্যাংকে টাকা রাখা ছিল, একজনের 500 টাকা, একজনের 300 টাকা। কারণ ওই ব্যাংকের সুদের হার কত? তাহলে 4%। ওকে, ব্যাংকের সুদের, ব্যাংক 4% শতকরা সুদের হারেই সুদ দেয়, তার জন্য 500 টাকা আর 300 টাকা এত টাকায় পরিণত হলো। কোনো 500 টাকা 20 টাকায় আর 300 টাকা 12 টাকায় পরিণত হয়েছে। তাহলে সুদের হারটা কি? সুদের হারটা কমপ্লিট হলো। সুদের হার জানা গেল। সুদের হারটা হলো কি, 100 টাকায় 1 বছরে কত টাকা দেয়। ওকে, 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেয়, সেই পরিমাণ সেটাই হলো বার্ষিক শতকরা সুদের হার। ওকে, কমপ্লিট। এবার আমরা একটা প্রয়োগ করব। দেখো 32 নম্বর পেজে যে প্রয়োগ 1 দেওয়া আছে, সেই প্রয়োগ 1টা আমরা করব। এখন আর শুধু প্র্যাকটিস, যেগুলো দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করব, ধীরে ধীরে আমরা সমস্যার দিকে এগোবো। এখন শুধু প্র্যাকটিস, এখন বুঝতে বুঝতে চলে যাব, তখন ওই অঙ্কগুলো করতে, যে সমস্যাগুলো আছে সেগুলো করতে সুবিধা হবে, কোষে দেখিগুলো করতে সুবিধা হবে। 1 নম্বরে কি আছে, যে আমি 1 নম্বর প্রয়োগ, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছরে কত টাকা সুদ পাবো হিসাব করি। ব্যাংকের শতকরা সরল সুদের হার কত? বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 4%। 4% সরল সুদের হারে ওই ব্যাংকে 1200 টাকা যদি রাখি, তাহলে 1 বছর পর কত টাকা সুদ পাবো আমি। এই সমস্যাটিকে যদি লিখি গণিতের ভাষায়, তাহলে সমস্যাটি এরকম হবে, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি লেখার পর এরকম ভাবে চিন্তা করতে লাগবে যে আমাদের এখানে কয়টা শব্দ ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে আসল, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে কি সুদ। একটা আসল, একটা সময়, আর একটা কি সুদ। আমরা এই 3টা জিনিস যদি জানতে পারি, তাহলে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক করে আমরা কখনো সময় বের করতে পারবো, কখনো সুদ বের করতে পারবো, কখনো কি করতে পারবো, আসল বের করতে পারবো। তো আমরা এখানে আমাদের কি চাইছে, এখানে চাইছে সুদটা হিসাব করতে বলছে। সুদ কত?
4% সরল সুদের হারে যদি আমরা 1200 টাকা ব্যাংকে রাখি, তাহলে ওই ব্যাংক আমাদের বছরের শেষে, 1 বছরের শেষে কত টাকা সুদ দেবে সেটাই বের করতে হবে। তার জন্য আমাদের এভাবে লিখতে লাগবে যে গণিতের ভাষার সমস্যাটি হলো, এখানে আমরা লিখবো আসল, আসল এটাকে আমরা কি হিসেবে লিখবো, ব্র্যাকেটের ভিতরে লিখবো টাকা, কারণ আসলটা কি আছে, টাকায় আছে, টাকা। আর একটা হচ্ছে কি সময়, সময়টা কিসে হবে, বছরে, বছর, বছরে না বছর। আর একটা হচ্ছে কি সুদ, সুদ এটা হবে কি টাকা। তো আমাদের বের করতে হবে কি সুদ। কি বলছে যে 4% বার্ষিক সরল সুদের হার, 4% বার্ষিক সরল সুদের হার মানে কি 100 টাকায় 4 টাকা। 100 টাকার আসল কত তাহলে, 100 টাকা 4% সরল সুদের হার মানে কি, 4% সরল সুদ মানে কি 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা হলে 1200 টাকার 1 বছরের সুদ কত হবে, এটাই আমাদের বের করতে বলছে। কি বের করতে বলছে, সুদটা বের করতে বলছে। 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা হলে 1200 টাকার 1 বছরের সুদ কত। তো আমরা এখন ভাষাটা লিখবো যে 100 টাকার 1 বছরের সুদ কত, 4 টাকা, 4 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা হলে 1 টাকার সুদ 1 বছরের 1 টাকার 1 বছরের সুদ কত হবে, অবশ্যই কম হবে, তাহলে কত হবে 4/100 টাকা। কারণ 1 টাকা যদি সুদটা আমরা না জানি তাহলে 1200 টাকার সুদটা আমরা বের করতে পারবো না। তার জন্য আমরা কি 1 টাকার সুদ বের করি। তাহলে 1200 টাকার সুদ কত হবে, 1200 টাকার 1 বছরের সুদ অবশ্যই বেশি হবে 1 টাকার থেকে। 1 টাকার সুদ এত হলে, 1 টাকার সুদ যদি এত হয় তাহলে 1200 টাকার সুদ কি হবে, বেশি হবে। তার জন্য এটার সঙ্গে বেশি মানে কি গুণ, এটার সঙ্গে আমরা কি করব, গুণ করব, ইনটু 1200 টাকা। এখান থেকে 2টা শূন্য কেটে গেল, এখানে 2টা শূন্য কেটে গেল, সমান সমান কত হবে, 4/12 = 48 টাকা। তাহলে আমরা বের করলাম কত, ওই ব্যাংকে কি যদি 4% সরল সুদের হারে 1200 টাকা জমা রাখি তাহলে 1 বছরে আমরা কত টাকা সুদ পাবো, 48 টাকা সুদ পাবো। সুতরাং কি 1 বছর পরে 1 বছর পরে 1 বছর পরে 1 বছর পরে 1200 টাকার লিখতে হবে 4% সরল সুদের হারে, 4% সরল সুদের হারে, আচ্ছা আবার নতুন করে লিখে দিচ্ছি এটা আমি। সুতরাং 4% সরল সুদের হারে 1200 টাকা ব্যাংকে রাখলে 48 টাকা সুদ পাবো। ওকে, কমপ্লিট।